নমস্কার, আমি মানসী চলে এসেছি সঙ্গে নিয়ে আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আবার সেই চারজন বিশিষ্ট অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি মানসী। সঙ্গে আর একটা জিনিস কি আছে, মিষ্টি একটা টপিক। মিষ্টি কি না জানি না, হ্যাঁ তবে ইন্টারেস্টিং টপিক তো বটেই। আমরা চেষ্টা করি এক একদিন এক একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করার, এবং যে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে অনেকগুলো সত্যি। সে সত্যি কখনো খুব মিষ্টি, কখনো খুব দুঃখের, কখনো খুব নির্মম, আবার কখনো খুব প্রয়োজনীয়, তাই তো? ঠিক আছে, সবার আগে আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করাবো, তারপর যাব টপিকে। আমার ডান দিকে একেবারে আছেন, আমি সুচন্দ্রা মল্লিক, আমি শ্যামবাজারে থাকি। আমি এসছি ওখান থেকে, শ্যামবাজার থেকে, আর আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ হাউসওয়াইফ মানে কি এই আলোচনায় পরে যাব। এবার নমস্কার, আমি নন্দিতা মুখার্জি, আমি এসেছি রানীকুটি থেকে। আমি একজন নাট্যকর্মী। আমার বাঁদিকে আছেন, নমস্কার, আমি মানসী সাহা, আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে। আমি বেসিক্যালি হাউসওয়াইফ, তার সাথে আমার একটা স্কুল আছে, আমার একটা ছোট্ট ডান্স একাডেমি আছে যেখানে বিভিন্ন রকমের নাচ শেখানো হয়। একেবারে বাঁদিকে আছেন মন্দিরা দাশগুপ্ত। মন্দিরা একটু কিছু নিজের সম্বন্ধে। নমস্কার, আমি মন্দিরা দাশগুপ্ত, আমি একজন হোটেলিয়ার। এবার আমরা চলে আসি টপিকে। খুবই আপত্তিকর টপিক, মোটেই ভাল লাগবে না টপিকটা, তবু বলি। ওই যে বললাম খুব প্রয়োজনীয় টপিক, সেটা হচ্ছে রিলস। রিলস করেন, রিলস দেখতে ভালোবাসেন, কিন্তু পাশাপাশি এটা কি ভাবেন যে রিলসের জন্য সংসার, সন্তান, তার কি ক্ষতি হয়ে যাচ্ছে? এমনকি রিলসের জন্য পাল্টে যাচ্ছে কি জীবনের চাহিদাগুলো? এইগুলো নিয়ে আমাদের আজকের গল্প, আজকে সত্যি জানা, আজকের আড্ডা। আজকের গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমি সবাইকে যাব মন্দিরার কাছে। মন্দিরা দুটি সন্তান, একটি নাতনি, জামাই নাতনি, মা, সেসবে তো পরে যাব। পরিবারে সবার আগে বলি অনেক স্ট্রাগল আমি শুনেছি, এবং সে অনেকটা স্ট্রাগল পেরিয়ে আজকে মন্দিরা একজন সাকসেসফুল মানুষ। মন্দিরা মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। মন্দিরার সময় তো পাল্টেছে সময়ের সঙ্গে সঙ্গে। হ্যাঁ পাল্টেছে। ফোন তখন ছিল না, এখন আছে। তখন ফোন ছিল, কালো একটা ফোন ছিল যেটা ওই ডায়াল করে করে আমাদের কল আসতো, আমাদের পেছন পেছন ফোনটা যেত না, আমরা ফোনের পেছনে গিয়ে তুলতাম। এবার এখন ফোনটা একদম সঙ্গী, মানে সব জায়গায় আমাদের সাথে ফোনটা যায়, প্রয়োজনীয় সঙ্গী। আবার এক এক সময় বড় বিরক্তও লাগে, সব সময় বাজছে। দরকার ডেফিনেটলি, কেন যোগাযোগটা এখন খুবই দরকার, কারণ আমাদের একজন আরেকজনের থেকে অনেক দূরত্ব হয়ে গেছে। আমরা রোজ দেখা হতে পারেন, আগের মতন সমাজটা অত ছোট নেই, তো অনেক মানুষজন ভরে গেছে। মানুষের দিয়ে আপনি তো চন্দ্রকোনা, এবং আপনি বললেন আপনি হাউসওয়াইফ এবং আপনি একটা ডান্স একাডেমি হত্যাকর্তা। কেমন ছিল জার্নিটা? জার্নিটা বলতে, আমি নিজে প্রথম ডান্স করি 2.5 বছর বয়সে। আমি একজন ডান্সার ছিলাম। তারপরে খুব নাচ নিয়ে নাচকে আমি প্রচণ্ড ভালোবাসি, নাচ করতাম। কিন্তু বিয়ে হওয়ার পরে সবটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আমার হাজব্যান্ড খুব রেনাউন্ড ডক্টর, ন্যাচারালি তার পেশাগত দিক থেকে তার ব্যস্ততার শেষ নেই, কিন্তু আমার এই নাচ ভালোবাসাটাকে সে কিন্তু সমর্থন করতো। সবসময় বলতো তুমি কিছু করো, কিন্তু যেহেতু একটা মেয়ে আছে আমার, তার দেখা, সে সাউথ পয়েন্ট থেকে পড়াশোনা করেছে, তাকে নিয়ে আমাকে অনেক থেকে সাউথ পয়েন্ট, হ্যাঁ আমি মেয়ের পড়াশোনার জন্য কলকাতায় চলে এসেছিলাম, কলকাতায় থাকতাম ওকে নিয়ে পুরোটাই। তো ওর জন্য আমাকে অনেকটা চেঞ্জ হতে হয়েছিল। তখন আমি ভাবলাম ঠিক আছে, আমি তো করেছি, এবার আমার মেয়ের মধ্যে দিয়ে যদি কিছুটা নিজের ইচ্ছেকে পূরণ করতে পারি। ও হায়ার সেকেন্ডারি পাশ করলো সাউথ পয়েন্ট থেকেই। তারপর ওকে নিয়ে যখন আমি দেখলাম যে ও ভালো পড়াশোনাও করছে, ও প্রথম বছর প্রেসিডেন্সিতে চান্স পেল। তারপরে ওকে আমি আবার পরের বছর করে ও মেডিকেলে ঢুকলো। ও এখন ডক্টর,
আমি এখন হ্যাঁ, তখন আমি আমার জায়গা থেকে আমি বললাম যে আমি নিজে নাচ না করতে পারি, কিছু জনকে তো আমি নাচের মধ্যে ঢোকাতে পারি, নাচকে ভালোবাসাতে পারি, সেই হিসেবেই আমার এই একাডেমি। বাহ। নন্দিতা, নন্দিতা ঘর সংসার বিয়ে করেছো? আচ্ছা, তার মানে ঘর সংসার সামলাতে হচ্ছে, ছেলেও আছে, তো ঘর সংসার সামলে এই যে অভিনয় করা, এই জার্নিটা নিয়ে কিছু বলো। মানে এটা তো দুটো দু প্রান্তের, আমি নিজেকে দিয়ে বুঝি দুটো ব্যালেন্স করা কি মুশকিল, তো তুমি কিভাবে ব্যালেন্স করো? সংসারে সত্যি এটা ব্যালেন্স করাটা ভীষণ মুশকিল, তবে আমার বেশিরভাগ মুশকিলটা ছিল বিয়ের আগে। কারণ বিয়ের আগে বাবা কোনোভাবে সাপোর্ট করতেন না এই অভিনয় জগৎ বা এদিকে আমি কোথাও যাব, কিন্তু আমার ওটা ভীষণ ভালো লাগার জায়গা ছিল। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টা জানতাম শিখতে হবে, হ্যাঁ একদম শিখতে হয়, এটা শিখতে হবে। এবার আমার প্রথম শো বাড়ি থেকে লুকিয়ে, ফার্স্ট কলেজে যখন শো করি আমার অসুবিধা হয়নি, কিন্তু সেটা কলেজ রানিং চলাকালীন, কিন্তু আমি যখন সেটা বাড়িতে কোনো গ্রুপ থিয়েটারে যখন আমি জয়েন করলাম তখন আমাকে সেটা পুরোপুরি লুকিয়ে, মা কিছুটা জানতেন, মাকে নিয়ে প্রবলেম খুব একটা ছিল না, কিন্তু বাবা শুনলে পরে আমায় কোনোভাবেই যেতে দিত না, সেই জন্য সেটা লুকিয়ে জার্নিটা শুরু হলো আমার। এবার সেই শুরু হওয়ার পর থেকে চলতে থাকলো, কিন্তু তারপরে বিয়ের পরে নাটকের জগৎটা আমার থেমে গেল। বেশ কিছু বছর আমি নাটকের থেকে অনেকটা দূরে চলে গেলাম। কেন? সংসার, কারণ সংসার তখন একেবারে নতুন লোকজন, নতুন মানুষজন, তাদেরকে খুব একটা তো আমার যে ক্লোজ ভাবে চেনা বা কিছু সেটা নয়, তাদেরকে চিনে উঠতে অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লেগে গেল। তারপরে একটা সময়ের পর ছেলে, সেই জার্নিটা গেল, কিছুদিন আমি চাকরিও করি, চাকরিটা করার পাশাপাশি আমি এবার শুরু করলাম থিয়েটার। সবচেয়ে বড় কথা বলি, আমার হাজবেন্ডের থিয়েটার করা নিয়ে আপত্তি ছিল না, কিন্তু আমার সংসারটা এমন যে সেটা সামলাতে গিয়ে আমার প্রথম দিকে হয়নি, পরের দিকে কন্টিনিউ করেছি। আর ছেলে বড় হওয়ার পর যেটা আমার সবচেয়ে ভালো লাগার, ছেলে ভীষণ ভাবে চায় আমি অভিনয় করি এবং থিয়েটারের সঙ্গে থাকি, এটা আমার কাছে মানে ভীষণ নিশ্চয়ই। ছেলেরা মায়েদের বিরাট বড় সাপোর্ট, আমার ছেলেও আমার বিশাল সাপোর্ট। মানে আমি আজও হয়তো রান্না গুছিয়ে করে কোনো মতে বেরিয়ে গেলাম, ওকে আমি বলে যাই বাবু তুই একটুখানি এগুলো গরম করে বাবাকেও দিবি তুইও নিবি, মানে এই কাজটা ও করে। এটা আমার ছেলে মেয়েও করে, মানে ছেলেও করে, তার মানে তখন সে ভেবে দেখে না যে কোনো সময় বোনের সঙ্গে কম্পিটিশন করে, তুই কদিন করেছিস বল, আমি যে করবো এর আগে তুই কদিন করেছিস বল, এটা হয়। কিন্তু ওর ওই ব্যাপারটা নেই, যেটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ, ও জানে সব কাজই সবার, ওর মুড ভালো থাকলে সব কাজ করে। এরপর আমরা যাই সুচন্দ্রার কাছে। সুচন্দ্রা, সব আগে আমি মানে ভয়ঙ্কর আপত্তি জানাবো ওই কথাটায়, তোমার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে। আমি একজন হাউসওয়াইফ, আমি কিছু করি না। একজন অভিনেত্রী, সে শুধু অভিনয় করে এবং প্যাম্পার্ড হয়। বিভিন্ন পেশায় যারা আছেন তারা সেই পেশায় নিজেদের সক্রিয়তা প্রমাণ করতে পারেন, আর যারা হাউসওয়াইফ তারা কি করেন? তারা ভালো কুক, তারা ভালো ডাস্টিং করতে পারেন, তারা বাচ্চা মানুষ করতে পারেন, তারা খুব ভালো অ্যাকাউন্টেন্ট হন, সংসারে সব খরচা টরচা বাঁচিয়ে সেখান থেকেই হাত খরচা বাঁচিয়ে বেশ ভালো সেভিংস করে ফেলেন, তারা ম্যাজিশিয়ান হন, সংসারে যখন খুব অসুবিধে তখন কোথা থেকে কিভাবে হাত ঘুরিয়ে সংসারটা চালিয়ে দেন, এবং তারা খুব ভালো বন্ধু হন, শুরুতে স্বামীর এবং অন্যান্যদের, তারপর ছেলে মেয়েদের, তারা খুব ভালো দিদিমণি হন, খুব ভালো পড়াশুনো করাতে পারেন, এবং তারা অসম্ভব মিথ্যাচারী হন। তারা কখনো কাউকে নিজের কষ্টের কথা বলেন না, তারা বলেন আমি ভালো আছি। তো এতগুলো গুণ যে মানুষের মধ্যে, সে এক লাইনে কি করে বলবে যে আমি শুধু হাউসওয়াইফ? শুধু হাউসওয়াইফ না, আমি বলি আমি হোম মেকার। আমি 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 নই, আমি একদম নই, আমি একদম নই। কিন্তু যারা বলেন হাউসওয়াইফ, আমি তাদের জোর গলায় বলি হাউসওয়াইফ না, বলবো আমি হোম মেকার। আমি একটা সংসার গঠন করেছি, আমি গঠন করতে জানি। বলো সুচন্দ্রা, নিজের সম্বন্ধে একটু কিছু। আমি প্রথম এই হাউসওয়াইফ কথাটা যদি বলি তাহলে সে এক কথায় ওই হোম মেকার। কিন্তু আমার হয়েছে যে আমার লাইফে অনেক স্ট্রাগল এসছে। স্ট্রাগল মানে হচ্ছে আমার প্রথম লাইফটা আমার শ্বশুরবাড়ি হিসেবে আমার কোনো আপত্তি নেই, খুবই ভালো। তো আমার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর ছেলেকে ভালো স্কুলেও পড়িয়েছি,
ছেলেকে নিয়ে আমার একটা পার্সোনাল সে প্রবলেম তো আছে। থাকেই কতজন। হ্যাঁ, এখন ছেলে ভালো এখন আছে? ছেলে ভালো আছে, ছেলে এখন শিফট হয়েছে ব্যাঙ্গালোরে। বাবা, ভালো আছে ও, আমি ভালো ওই জন্য চাকরি আমি করছে। আরো ভালো আছি। ওলে বাবালে বাবালে, এইটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, মায়ের গর্ব, ছেলে আমার ভালো আছে, ব্যাঙ্গালোরে চাকরি করছে। এই জন্যই তো মায়েরা বাঁচে বলো, একদম। সন্তানরা সফল হবে বলে। একদম। এছাড়া আর না, মায়েদের বাঁচার কারণটাই বাকি। একটা সময়ের পর তার জীবনে প্রেম টেম থাকে না, তখন শুধু থাকে আশেপাশের মানুষগুলো যেন ভালো থাকে। আপনারাও ভাবতে থাকুন আপনাদের আশেপাশের মানুষটা খুব ভালো আছে তো। এই ভাবতে ভাবতে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি। কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি ব্রেকের পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। সবার নিজস্ব নিজস্ব কথাতে শোনা হলো, এবার চলে যাই আমরা টপিকে। রিলস। এখন সবার হাতে মোবাইল এবং সবাই রিলসে আমরা অভ্যস্ত। কেউ রিলস বানাচ্ছি, কেউ রিলস দেখছি, খুব ভালো। এটা তো জীবনের একটা নতুন পাওয়া। কিন্তু এই রিলস আমার বা আমার সংসারের বা আমার সন্তানদের কোনো ক্ষতি করে দিচ্ছে না তো? সেদিকে কি চোখ রাখছি? এই রিলস আমার আমিত্ব, আমার নিজস্বতা, এমনকি আমার চাহিদা পাল্টে দিচ্ছে না তো? সেই চাহিদা পাল্টে যাওয়ায় আমার সংসারের, আমার সম্পর্কগুলোর, আমার সামাজিকতার ক্ষতি হয়ে যাচ্ছে না তো? এই হচ্ছে আমার আজকের টপিক। আমি স্ট্রেট চলে যাব মন্দিরার কাছে, তার কারণ মন্দিরা অনেক মানুষকে দেখে। মন্দিরার যা কাজ, তাতে মন্দিরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়। প্লাস মন্দিরার নিজের বাড়িতে ছানারা আছে, ছোট ছানা আছে। সো অনেক জেনারেশনের রিলস প্রেম বা রিলস অফ প্রেম নিয়ে মন্দিরার কাছে নিঃসন্দেহে অনেক অভিজ্ঞতা আছে। অর্থাৎ কি আছে, সত্যি গল্প শুনতেই হবে মন্দিরা। আমি যখন বিজনেস শুরু করি তখন আমি গেস্ট হাউসের বিজনেস শুরু করি। যেহেতু ভীষণ গ্রাউন্ড লেভেলে থেকে শুরু করেছিলাম, তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি খুব কোয়ালিফাইড হোটেল ম্যানেজমেন্টের ছেলে মেয়েদের রাখবো। তখন কিন্তু আমার স্টাফদের হাতে মোবাইল ফোন আমি এত দেখতে পেতাম না। তখন আমাদের কাছেই মোবাইল, ওই টিকিওয়ালা একটা এরিকসন কিংবা একটা মোটা বেশ ভারী, মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, আমপাড়া, হ্যাঁ ওই রকম মোবাইল থাকে। ইন্টারনেট তো তখন আমাদের গ্রাস করেনি, এত টেকনোলজিও ইমপ্রুভ করেনি। আমরা শুধু জানতাম ফোন আসবে, ফোন যাবে, আর ওই SMS করার জন্য একটা উপায় ছিল, সেটাই আমাদের দুর্দান্ত লাগতো। তারও আগে ছিল পেজারও আমি ইউজ করেছি। সেটা অবশ্য আগে বিজনেস শুরু করার আগে সেটা পেজার ছিল। বয়ফ্রেন্ডদের থেকে একটা ছোট্ট পেজার, একটা আই লাভ ইউ এলেই ভীষণ, মানে সেটা সারাদিন 10 বার খুলে খুলে দেখতাম। আমি তো 100 বার দেখতাম পেলে। হ্যাঁ, এবার এখন হয়েছে, মানে তখনও তো আমার কাছে বিহার থেকে, এখন যেটা ঝাড়খণ্ড হয়েছে, বিহার থেকে, পশ্চিম বাংলার বিভিন্ন মেদিনীপুর, বিভিন্ন মেদিনীপুর যেসব গ্রাম থেকে, মুর্শিদাবাদ থেকে ছেলেরা এসে কাজ করতো। তাদের না ডেডিকেশনই আলাদা ছিল, কারণ তারা আনমাইন্ডফুল হতো না। একটা কাজ যদি দিয়ে যেতাম, মন দিয়ে সেটা করতো, মানে সেটার কোনো রকম মানে গাফিলতি হতে দেখিনি। এখন মানে গোয়িং ব্যাক 20 বছর আগের কথা বললাম, আমার কাছে যে ছেলেরা কাজ করেছে, 1-2জন আছে, এখন তারা মুম্বাইতে শেফ। কেন, তারা একাগ্রতা নিয়ে আমার কাছ দিয়ে কাজ শিখেছে। রান্না বলো, আমি সব কিছুই করতাম গেস্ট হাউসে এক সময়, মানে একাগ্রতা নিয়ে সারাক্ষণ তারা কাজের মধ্যে ডুবে থাকতো। কেন, তাদের তো আর কোনো রকম মেন্টাল ডাইভারশন ছিল না। এখন প্রথম কথা, লোক পাওয়া মুশকিল। তারা আসছে, আমি এটা অবাক হয়ে দেখছি। আমি লাস্ট 6-7 বছর এটা সাংঘাতিক একটা মানে আলোড়ন বলতে পারো, যে তারা আসে এক একজন এটা ভাবতে যে 1 মাসের মাইনেটা পাবো, ধরো 8-9 হাজার টাকা মাইনে দিতে পারি আমি, যারা ওয়েজেস নেয়। সে আসে যে আমি 2 মাস কোনো মতে কাজ করব, আমি ঘর ঝাড় দেবো, আমি মুছবো, আমি পরিশ্রম করব, কিন্তু আমার টার্গেট কি, যেই মুহূর্তে আমি প্রথম মাসের মাইনেটা হাতে পাবো
সে একটা দুর্দান্ত মোবাইল কিনে ফেলবে, আর তার মোবাইলের নলেজ আগে থেকেই তৈরি আছে। কেন, সে অন্য তার যে বন্ধু বান্ধব আছে তাদের মোবাইল থেকে সে কন্টিনিউয়াসলি শিখছে, মানে ফিল্টার ইউজ করা, কালো থেকে ফর্সা হয়ে যাওয়া, ফর্সা থেকে আরও ফর্সা হওয়া, মানে চিনতে পারা যাবে না। মানে আমি তাদের হয়তো আমার হোটেল সম্বন্ধে কিছু পোস্টিং করতে গেলাম, কোনো ইনফরমেটিভ পোস্ট করতে গিয়ে হঠাৎ নামটা দেখে চিনতে পারলাম যে এই সেই ছেলে যে আমার হোটেলে, হয়তো আমার হোটেলের একটা বেডরুমে শুয়ে মানে রিল করছে, কিংবা একটা সোফায় বসে ব্যাকগ্রাউন্ডে একটা টিভি, মানে তার পুরো পরিচয়টাই পাল্টে যাচ্ছে। আর যারা দেখছে তারা ভাবছে এটাই সত্যি। আমার ড্রাইভার, সে আমার গাড়ির মধ্যে বসে কিংবা গাড়ি ড্রাইভ করতে করতে একটা হিন্দি গান চালিয়ে এমন করে একটা গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে ওটা তারই গাড়ি। একটা সানগ্লাস পরে নিয়েছে, ফিল্টার লাগিয়ে নিয়েছে, দেখে তাকেই মনে হচ্ছে তারই গাড়ি। মানে আমি তাদের চিনতেও পারছি না, এরকম একটা অবস্থা। এখন কাজটা না ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে এত, মানে ফোনটা হাত থেকে সরানো যাচ্ছে না। এটা যদি হতো যে তারা কাজ করতো তারপরে ফোনটা করতো, আমরা যেটা করি, আমরা সারাদিন পরে কাজ থেকে ফিরে এসে একটু ফোনটা নিয়ে দেখি কি কি মেসেজ হলো, সারাক্ষণ তো হাতে ফোন নিয়ে সময় পাই না। কিন্তু এদের কি হয়েছে, এটা একটা মারাত্মক ডাইভার্সন হয়ে গেছে। আর এটা থেকে আমি শুনেছি টাকা পয়সাও পাওয়া যায়, আমিও শুনেছি। হ্যাঁ, আমার যে কাজের মেয়েটি আছে, কিংবা আমার বাড়িতে যারা ছেলেরা যারা কাজ করে, যারা আমার গেস্ট হাউসে হোটেলে, আইফোন আছে, তারা জানে অ্যামাজনে কোন দিন ডিল দেবে। তারা 6 মাসের মাইনে জমিয়ে বাড়িতে যায় না, বাড়িতে পাঠায় না টাকাটা, মা বাবাকে পাঠায় না। আগে কোন দিন অ্যামাজন আর ফ্লিপকার্টে অফার দেবে 50% ডিসকাউন্টে আইফোন, তারা জানে আইফোনে সব থেকে ভালো রিলস ওঠে, সুতরাং তার আইফোন, শুধু রিলস ভালো হয় বলে তার আইফোন কিনে, হ্যাঁ কিনছে। আর এটা একটা কম্পিটিশন। কেননা ধরো আমি শুনেছি 10,000 ফলোয়ারের বেশি হলে নিজের প্যান কার্ড আর আধার কার্ড দিয়ে একটা ব্যাংকের কানেক্ট করাতে হবে, তো যত তোমার রিলস ওয়াচড হবে তোমার অ্যাকাউন্টে তত টাকা এসে পড়বে। এটা আমি জানতাম না। এটা এরা কি করে জানে, যারা প্রফেশনাল কিছু রিলস করে ভাইরাল করে ফেলেছে না, হয়তো নিজেদের একটু ভাইরাল ব্লগার ইনফ্লুয়েন্সার, তারা একটা টাকা পায়, আমি শুনেছি। এটা করে একটা আর্নিং হয় না, আর্নিং করলে তো ব্লগার আর ইনফ্লুয়েন্সার মানুষ হচ্ছে না, নিশ্চয়ই এটা একটা সোর্স অফ আর্নিং। এবার এই 15-16 বছরে, কি 15-16 তো বড় বলছি, মানে জাস্ট 16 বছর হয়েছে, 17 বছর হয়েছে আমার ড্রাইভারের ছেলে, সে মানে ভাঙচুর করছে বাড়িতে, আমাকে মোবাইল কিনে দাও আমি রিল করবো, ওরকমই অবস্থা। তো এটা সমাজের পক্ষে তো একদিক দিয়ে কোনো উপায় নেই, আমাদের টেকনোলজি এত অ্যাডভান্স, কিন্তু আরেক দিক দিয়ে খুব ক্ষতিকারক। মানসিক আমার বাড়িতে কাজের মেয়েরা আছে, এখন তো প্রত্যেকের হাতেই বড় ফোন, অ্যান্ড্রয়েড ফোন। কেউ আর মানে ছোট ফোন ইউজ করা বোধহয় ভুলেই গেছে। কতিপয় লোকের হাতে তুমি ছোট ফোন দেখবে। তো সেই হিসেবে তারা আর এমন একটা হয়েছে না, নোটিফিকেশনের আগে ফোনটা খুলে দেখে নেওয়া যে কি হচ্ছে, নতুন কোনো রিলস এলো কিনা, নতুন কিছু দেখার। তবে রিলস যে খারাপ এটা আমি বলবো না, অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু রিলসে দেখা যায়। আর আমিও দেখি না তা বলবো না, আমিও দেখি না, সবই তো সুন্দর। এখন তো 6 থেকে 66 প্রত্যেকের হাতেই মোবাইল। কিন্তু সুন্দরের পাশাপাশি কেউ যে সেটাকে বড় কদর্য ভাবে ইউজ করছে, একদম ওইখানেই আমার কথা। এত কদর্যতা আছে, তখন ওই সৌন্দর্যের প্রশানটা যেন হার মেনে যায়। ওইটাই মানে কোনো ভালো জিনিসকে কত মানে সহজে যে খারাপ দিয়ে ঢেকে দিচ্ছে, এটাই ব্যাপার। খারাপ ভালো জিনিস তো ওর মধ্যে মানে পপুলার হতে গিয়ে যে জিনিসটা কুরুচি সম্পন্ন হয়ে যাচ্ছে, একদম কুরুচি সম্পন্ন। মানে সেটা এক একটা তো দেখা যায় না। আর ছোট ছোট বাচ্চাগুলো যারা মানে এটা করছে, তারা কোনো কিছুতেই থেমে থাকছে না। আচ্ছা, এবার তাহলে একটা কথা বলো মন্দিরা, কি মারাত্মক একটা কন্ট্রাডিকশনের মধ্যে তাহলে আমরা আছি। আমরা বিশ্বাস করছি যে সেই কুরুচিপূর্ণ অনুষ্ঠানগুলো দেখা যাচ্ছে না, একদম ওকে, দেখার মতো নয়, অথচ তারা কন্টিনিউ কেন করছেন? কারণ তাদের ফলোয়ার বাড়ছে, পয়সা পাচ্ছেন বলে। তার মানে যেটা সত্যি দেখার নয়, যার থেকে শিক্ষণীয় কিছু নেই, বরং যার থেকে সন্তানের চোখটা, পরবর্তী জেনারেশনের চোখটা সরিয়ে রাখলে তাদের জন্য ভালো, সেই রিলসগুলোর দর্শক এত বেশি
যে তারা টাকা পাচ্ছেন এবং ফলে তারা সেগুলোকেই কন্টিনিউ করে যাচ্ছেন। কি ভয়ঙ্কর একটা বৃত্তের মধ্যে আমরা ঢুকে পড়েছি। না, আর এদের যারা ফলোয়ার তারা কিন্তু আমি যেটা দেখেছি মানে খুব ক্লোজলি তো এদের সাথে আমি উঠা বসা করি, কারণ এরা আমার সাথেই সারাক্ষণ রয়েছে। তো আমি এদের জিজ্ঞেস করি, তাদের খুব একটা ব্যাপার আছে যে ম্যাম আমার আজকে 10,000 ফলোয়ার হয়ে গেল। আমি বললাম সে কি রে, আমার তো 20টাও না, আমাকে তো কেউ ফলো করছে না। তো আমাদের যে ধরো আমার হোটেলের যে পেজগুলো, ওগুলোরও তো আমরা নানান রকম পোস্ট করি, নানান রকম ভিডিওগ্রাফি করে যাতে হোটেলের প্রমোশনস আমরা করতে পারি। তাতে 500 ফলোয়ার আনতে সে বুস্ট পোস্ট করে করে আমাদের মরে যেতে হয়। আর আমার বাড়িতে যে কাজ করে তার 10,000 ফলোয়ার। সেই 10,000 ফলোয়ার কেন তার মতনই ছেলে মেয়েরা, এদের আবার একটা সার্কেল আছে, এরা কিন্তু একা নয়। মানে ওকে প্রমোট করছে, ওকে প্রমোট করছে, যে নিজেদের একটা ভীষণ ভালো গ্রুপ আছে, চেনের মতন মানে চেনের মতন। সেটা তারা আর কি মানে এটা তারা জানে, তুই আমায় প্রমোট করবি, আমি তোর রিলটা শেয়ার করে দেবো, তোরটা আমি করবো, ওদের একটা গ্রুপ আছে। আর এরা জানে কি করে জিনিসটা করতে, না টেকনিক্যালি জিনিসটা জানে। ট্রেনে যেতে যেতে দেখেছি যে অর্ধেকটার বেশি শরীর বাইরে ঝুলিয়ে দিয়েছে, সেখান থেকে সে রিল করছে। এবার ওই লোহার রড মাথা ঠুকে মানে সাংঘাতিক বিপদ, ভাবাই যায় না। এবং তাকে হয়তো সাপোর্ট করছে তারই ফ্যামিলি কেউ। আমি বললাম হয়তো ও তো পড়ে যাবে, না না ম্যাডাম কিছু হবে না, কারণ ওইটা একটা অন্যরকম রিল, ওটা লোকে 4 বার 5 বার 10 বার দেখবে, সে অর্ধেকটা ঝোলা। তারপর যারা করে তারা কায়দা দেখবে, কায়দা শিখবে। একদম একদম এরকম করে করে কত দুর্ঘটনা হচ্ছে, পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছে, ট্রেনে রাস্তা লাইন ক্রস করছে, ওরে বাপরে, এটা আরো বেশি প্রবলেমেটিক। এবং আমি একটা দেখেছিলাম যেটা আমার কাছে ভয় মারাত্মক বলে মনে হয়েছিল। অ্যাক্সিডেন্ট হলো চোখের সামনে, সেটারও ফটো, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিলসটা কন্টিনিউড হচ্ছে আরো 10 সেকেন্ড 15 সেকেন্ড, যারাতে ফোন, সে ফোনটা ফেলে তাকে তুলতে যাচ্ছে না, ওই ছটফটানিটাও সে তুলছে, মানুষ নৃশংস হয়ে যাচ্ছে এবং চাইছে অন্যরা যে ছটফটানিটা দেখবো। একদম একদম। নাহলে এই যে আমাদের কাশ্মীরে কাণ্ডটা হলো, সেটাকে নানান ভাবে নানান অ্যাঙ্গেলে কিভাবে তার বউ কাজে কিভাবে হচ্ছে, মানে জিনিসটা না মানে প্রত্যেকে এখন সবকিছুর সম্বন্ধে ওয়াকিবহাল, আমাদের থেকে অনেক বেশি, আর খুব এফেক্ট করে যাচ্ছে নিজের জন্য, না নিজে খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, মানে তারা শুধু নিজেদের কথা ভাবছে। কিছু বলার নেই, মাঝে মাঝে মনে হয়, আমার মনে হয় রিলসের ভালোর দিক থেকে খারাপ দিকটা এখন বেশি। ঠিক তাই। আর সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে বাচ্চাদের হাতে ফোন, ফলে বাচ্চারা কখন কি দেখছে তুমি জানতেই পারছো না যে ওই রিলস। এমনিতে তো ধরো এখন হাতে মোবাইল মানে পুরো বিশ্বজগৎ তোমার চোখের সামনে ওপেন, এবার তার সঙ্গে ওই রিলস, সেই রিলসে কি কখন করছে, এবং কত ভুল মেসেজও তো যাচ্ছে। মানে সবসময় যেটা বানাচ্ছে সেটা তো সবসময় সত্যি নাও হতে পারে। একদম। তো সেটাও তো একটা যে আনকোরা, সে দেখে ভাবছে ও পারছে আমি পারবো না কেন, ফলো করতে গিয়ে কত ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এই আলোচনা চট করে থামবে না। নন্দিতা থেকে শোনার আছে, সুচন্দ্রা থেকে শোনার আছে, কিন্তু ও কাশছে, আমিও এই কাশবো করছি। তো আড্ডা চা কফি ছাড়া জমে না। আমরা একটু চা কফি নিয়ে নিই, আপনারা একটু জল খেয়ে নিন, চাইলে 1 কাপ চা খেয়ে নিতে পারেন। চলে আসছি ব্রেকের পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। চা কফি চলে এসছে, চা কফি ছাড়া আড্ডা জমে না। আমরা চা কফি খেতে খেতে এবার শুনবো নন্দিতার কথা। নন্দিতা, তোমার একটি ছেলে আছে, একদম, এবং তুমি আমাদের চেয়ে বেশ ছোট, ফলে তোমার অভিজ্ঞতা আমাদের চেয়ে একটু অন্যরকম। বলো কি ফেস করছো। আর রিলস করার দিকটা আমি বলবো ভালো,
যদি আমরা যেগুলো খারাপ দিক রয়েছে সেগুলোকে একটু দর্শক যারা আমরা দেখছি, যারা ভিউয়ার্সটা বাড়াচ্ছি, যারা তাদেরকে লোভে ফেলে দিচ্ছি যে এত ভিউয়ার্স হলে এত টাকা আমার এসে যাবে, সেটা কন্টেন্টটা ভালো বা বিষয়বস্তু ভালো দেখে যদি তার লোকে দেখতে থাকে তাহলে তাদেরও মনে হবে আমাদের ভালো কিছু করতে হবে। কিন্তু সেটাকে সবসময় বললাম খুন যখন মারামারি না, রাস্তায় একটা মেয়েকে আগুনে পুড়িয়ে মারছে, রাস্তায় একটা মেয়ে জামা কাপড় খুলে নিচ্ছে, একজন পুরুষকে উৎকট ভাবে খুন করা হচ্ছে, একজন চোর একটা বাচ্চা ছেলেকে অকারণে মারা হচ্ছে, সেগুলো ভিউয়ার তো সবচেয়ে বেশি মানে যত অড জিনিস সেটার ভিউয়ার সবচেয়ে বাড়ছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর আমার মনে হয় সবার ক্ষেত্রে, ঘরে ঘরে। এবার আমার ছেলে খুব একটা হয়তো রিলস বা ফেসবুকের মধ্যে অতটা যায় না, কিন্তু আমি থিয়েটার করতে গিয়ে দেখেছি প্রত্যেকটি ছেলে মেয়ে কন্টিনিউ রিলস করছেন। এমনকি আমাদের আগে যেমন একটা ছিল যে আমাদের শোয়ের মেকআপ হওয়া বা ড্রেস হওয়ার মানে আমরা এবার সিরিয়াস, যে আমাদের এবার স্টেজে যেতে হবে, কিন্তু এখন কেউ নয়, মানে তারা রীতিমতো যদি বকা হয় তাহলে লুকিয়ে চুরিয়ে হচ্ছে রিলস করে যাচ্ছে, দেখে যাচ্ছে। আর একটা দিক আমার যেটা মনে হয়েছে, এডুকেশনের দিকটা একটা মারাত্মক ক্ষতি, কারণ তারা ভাবছে কি অনেক মানুষকে তারা দেখছে ভিউয়ার্সটা বেড়ে গেলে টাকার ইনকাম হয়ে যাচ্ছে, এই ছোটদের জেনারেশন ভাবছে বা তাদের অনেক সময় গার্জেনরাও ভাবছে যদি আমি আমার ছোট বাচ্চাটাকে দিয়ে কিছু রিলস করাতে পারি আর ভিউয়ার্সটা যদি একটু আমার যদি ফলোয়ার্স গুলো বাড়তে থাকে তাহলে তো এমনিই ইনকাম হবে। এখানে আমি একটা কথা বলবো, আমার চেনা একজন মানুষ আছেন, তার নাম আমি বলছি না, অল্প বয়সী একটি মেয়ে, তার একটি অল্প বয়সী সন্তান আছে, কন্যা সন্তান। আমি এখানে বললে না তোমরা হয়তো খুব বিশ্বাস করবে না কথাটা, বাট ইটস ট্রু। সে তার মেয়ের স্কুল ছাড়িয়ে দিয়েছে। মেয়েটা যখন স্কুল ছাড়িয়ে দিয়েছে তখন মেয়েটা পড়তো ক্লাস 3-তে, এখন সেই মেয়েটা মোটামুটি 7-8 স্ট্যান্ডার্ডে। স্কুল ছাড়িয়ে দিয়েছে এবং সে লং ডিস্টেন্সে পড়াশুনো করে বাড়িতে থেকে। এই যে অনেক সময় স্কুল ছাড়িয়ে দিতে হয় লং ডিস্টেন্সে বা নানা রকম ওয়ার্ক ফ্রম হোমের মতো ক্লাস ফ্রম হোমে করাতে হয়, তার নানা রকম প্রয়োজনীয় কারণ থাকে। এই মা তার সন্তানের স্কুল ছাড়িয়ে নিয়ে ওই যে একটা মেলামেশা করার একটা জায়গা, নিজেকে মেলে ধরার একটা জায়গা, সেটা থেকে ছাড়িয়ে নিয়ে মেয়েকে 4 দেওয়ালের মধ্যে শুধু নিজের সঙ্গে বন্দি করে ফেলেছেন একটাই কারণে, মেয়ে রিলস খুব পপুলার, প্রচুর তার ফলোয়ার। স্কুলটা নিয়মিত করলে, হোমওয়ার্ক করতে গেলে মেয়ে রিলস করার সময় পাচ্ছিল না, আর পড়াশুনো তো করছে ইনকামের জন্যই। এখনই যদি ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা থাকে, আর তাহলে যেগুলো পড়াশুনো না করে যেগুলো জানছে না, ও মা ফোনে গুগল আছে তো। রিলসের দ্বারা মানসিকতা এমন হয়ে যাচ্ছে যে পড়াশোনাটা না করলেও হবে, আমার তো প্রচুর ফ্যান ফলোয়ার্স, আমার প্রচুর ইনকাম, আমার ওদিকটা বেশি না গেলেও হবে। এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গা। যেমন আমরা অভিনয় হচ্ছে জানতাম শিখতে হয়, এখন কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে রিলস করলে সেখান থেকে কিন্তু বড় বড় অনেক মানুষজনই সেগুলো দেখছেন এবং তাদের কাজে নিয়ে নিচ্ছেন। তাহলে কি হচ্ছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে শিখতে হবে, শিক্ষা এই জায়গাটা কোথাও আমার মনে হয়েছে হারিয়ে যাচ্ছে। ফলোয়ার্স বেশি সেই চরিত্র পাচ্ছে ভালো, হ্যাঁ একদম, কিন্তু যে অভিনয় জানে সে চরিত্র পাচ্ছে না ভালো। এটা হচ্ছে, এটা বাস্তব। সুচন্দ্রা, তোমার তো একটি সন্তান আছে, এই জেনারেশন, হ্যাঁ, এবং সেও তো ফোন রিলস এসবের মধ্যেই বড় হয়েছে। হ্যাঁ একদমই। তো সেইটার চারপাশের এই যে প্রভাবটা, সেটা তাকে কতটা প্রভাবিত করেছে, বা তার বন্ধু বান্ধবদের, বা ধরো আমি শুধু বাচ্চাদের বলছি না, চারপাশের মানুষজনের উপর এই প্রভাব কিভাবে দেখি? প্রভাব তো একটা আছেই, সেটা হচ্ছে যে একটু তো ওরা অনেক কথাই, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো একটা রিলসের থেকে ও শুনেছিল যে মা বাবা যেটা বলে সেটা হয়তো অনেক সময় আমাদের এগেনস্টে যাচ্ছে। তার একটাই, আমি একবার ও চুল কেটে এসছে, আমি বললাম তোর চুলটা আছে আমার ভালো লাগে, তুই তো সেলুনে জাস্ট পয়সা দিয়ে চলে এলি, তাতে ওগুলো তোমার কাছে চোখে খারাপ লাগলো তো? তার মানে আমার কাছে ভালো লাগছে। এইটা আমি পরে পরে একটা রিলসে একদিন দেখেছিলাম, সেইখানে থেকে আমি দেখলাম যে এই কথাটা ও কোথার থেকে পেয়েছে। সাংঘাতিক। এখন দেখি অনেক সময় ছোট ছোট বাচ্চাদের তার বাবা মারা ইনসিস্ট করছে রিলস,
এরপরে কি হয়েছে, হয়তো সেই বাচ্চাটি খুবই মিষ্টি, আমারও ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগছে, ছোট্ট বাচ্চা, তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলাচ্ছে। তারপরে কিছুদিন বাদে গিয়ে সেই বাচ্চাটাকে কোনো রিয়েলিটি শোতে, আজকে সেই বাচ্চাটা কিন্তু জানি না সেই বাচ্চাটা কি হয়, ভগবান করুক তার ভালো হোক, কিন্তু বাচ্চাটা কিন্তু আমার মনে হয় আজকে আমার এই যে এসে কিছুটা হলো তার ব্রেনে একটুখানি এফেক্ট হবে, ভয়ঙ্কর এফেক্ট হচ্ছে। কারণ এটা পড়াশোনা হোক এই হোক, তখন তার মধ্যে এসে যাবে যে আমার মধ্যে স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে আমি সুপারিয়ার, আমার আমি সবকিছুতে আমাকে সব সময় টিভিতে দেখাচ্ছে, সব অনেক সেলিব্রিটিরা আমাকে আদর করছে। আর এই পপুলারিটি তো অ্যাকচুয়ালি জীবনের পপুলারিটি নয়, না, জীবনের পপুলারিটি তো তোমার শিক্ষা, তোমার ব্যক্তিত্ব, সেগুলোই তোমাকে কতখানি পপুলার করলো, সেটাই তো আসল পপুলার। আমাদের সময় বলতো যে গ্র্যাজুয়েশন না করলে, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন না করলে তুমি কিছু করতে পারবে না। আর এখন কিন্তু বলছে ঠিক আছে চলো অন্তত কিছুটা ইংলিশটা বলতে জানো, ল্যাঙ্গুয়েজটা তুমি ভালোভাবে যে কোনো টাইপের, বাংলাও তুমি একটু খালি স্মার্ট হও, দেখবে তোমার সব কিছু তোমার সব তোমার হাতের মতো। এবং ওইটা যেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি, ওই যে কথাটা ও এক্ষুনি বললো যে একটা রিলসে আমার ছেলে দেখেছে যে বাবা মারা আমাদের উল্টো বলে, বস ব্রো মাথায় রাখবে, সবসময় কিন্তু আমাদের ভাবনার সঙ্গে বাবা মাদের ভাবনা মিলবে না, এরকম জাতীয় কিছু একটা। সেটা তো বাচ্চাগুলো বিশ্বাস করছে, এসে ওর ছেলে ওকে বলেছে তোমার ভাল লাগছে না মানে এটা ঠিক আছে। তো এইরকম করতে করতে ধরো কত কি রান্না ভালো, তো এবার সেই সব রান্না যে ঠিক রান্না হচ্ছে এমনটা নয়, কিন্তু রিলস হচ্ছে মানে ওটা ঠিক। এই করতে করতে সাজগোজ মানলাম করতে কত বিচ্ছিরি বিচ্ছিরি পোশাক, কত বিচ্ছিরি বিচ্ছিরি হেয়ার স্টাইল, কত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা, এই সমস্ত এরা শিখছে। এবং শুধু শিখছে নয়, আর একটা জিনিসও আমি সত্যি বলবো, আমি জানি না এটা তোমরা কি কতটা ফেস করেছো, লাউড স্পিকারে শুনছে, মেট্রোয় যেতে, ট্রেনে যেতে, মানে নাইট জার্নি করলে তো ট্রেনে মানে মারাত্মক, লাউড স্পিকারে ধরো প্রচন্ড বাজে ভাষায় একটা রিলস চলছে তোমার পাশের বার্থে, এবং তোমাকে যেটা শুনতে হচ্ছে। এবং যদি মানে তুমি প্রতিবাদ করো, মানে আমারই এক বন্ধুর সঙ্গে এটা হয়েছে যে বাবা অন্তত কানে হেডফোনটা দে, সে বলছে আপনার অসুবিধে হচ্ছে, বললে হ্যাঁ, বলে সেটা আপনার প্রবলেম। এইটা একটা কমন কথা, এটা উদ্ধত্ত কোথা থেকে আসে, কি ওখান থেকে আসছে ওই উদ্ধত্ত, যে উদ্ধত্তের বসে ওর ছেলে ওকে বলেছিল যে তোমার খারাপ লাগছে মানে আমার ভালো লাগছে, কারণ আমাকে ঠিক লাগছে, তার মানে আমার ঠিক লাগছে, মানে এও তো মারাত্মক একটা উদ্ধত্ত। যে আমরা তো ছোটবেলা থেকে এটা শিখে বড় হয়েছি, বাবা মা যা বলছে আমার ভালোর জন্য বলছে, সেখানে একটা ছেলে স্মার্টলি মাকে বলে দিল, বা শুধু ওর ছেলেকেই বারবার উদাহরণ হিসেবে টানবো তা নয়, আরো অনেক বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখি, বড়রাও তো, বাচ্চারা শুধু বড় বাচ্চাগুলো যাদের দেখে বড় হচ্ছে তারা অবধি যেন কেমন হয়ে যাচ্ছে। আমরা কি দেখছি রিলসে যে একজন হাজবেন্ড ওয়াইফ ভীষণভাবে একটা বিশাল একটা সম্পর্ক, প্রচুর তার সঙ্গে রিলস করছে। এবার পরবর্তীকালে আমরা যদি সত্যি সংসারের বাস্তবে আসি, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, কারণ প্রত্যেকের নিজের কাজ আছে, আমাদের হাজবেন্ডদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু অনেকের মানসিকতা হয়ে যাচ্ছে যে ওই তো কি সুন্দর করছে, তাহলে আমিও ওইরকম ড্রেসটাই পরবো, ওরম ভাবেই সাজবো, আমার হাজবেন্ডও আমাকে ওইভাবেই হচ্ছে ভালোবাসবে কন্টিনিউ। এবার যখনই সেটা মনের মিলছে না, নয় ডিভোর্স নয় অন্য সঙ্গী, এগুলো বাড়ছে সমানে, চাহিদা বাড়ছে, ওইটা পছন্দ করবে, সাপোর্টটা করবে। কি কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাচ্ছে। আরেকটা আমাকে আজকেই, আমি এখানে যখন আসছিলাম তখন আমি একটা আমার শান্তিনিকেতনের একটা হোটেলে একটা ওই বৃষ্টির আপলোড করেছি। আমার কাজের যে মেয়েটি অনেকদিন ধরে আমার কাছে আছে, খুব ভালো মেয়ে, মানে সে তার ফ্রি টাইমে রিল করে, তার 10,000 ফলোয়ার। তো সে আমাকে বলল, দিদি আপনি ঠিক করে জিনিসটা ভাইরাল করতে পারছেন না, আপনি এটাকে এইভাবে ভাইরাল হবে না, আপনার তো প্যান কার্ড আছে, আপনি ওটা দিয়ে এইটাকে এমন করে করুন যে ওটা কিন্তু আপনার একটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে, আপনি কিন্তু আমাদের মাইনেটা ওই টাকাটা দিয়ে দিতে পারবেন। আমাকে সে বুদ্ধি দিচ্ছে কি করে আমাকে
মানে আমার হোটেলের প্রমোশনস কি করে ভাইরাল করে এমন এমন রিল দিন যে জিনিসটা ভাইরাল হয়ে যাবে। এরা সব জানে। গ্রামের যে রিলগুলো আমরা দেখি, হ্যাঁ, তারা কিন্তু নকল করছে, কোনো কারোর একটা অ্যাক্টিংকে নকল করছে, কেউ কাউকে নকল করছে, অরেঞ্জ কালারের চুল, হলুদ জামা, একটা প্যান্ট। তার হয়তো বাড়িতে খাবার জুটছে না সারাদিন, সে হয়তো দিন মজুরি করে 500 টাকা আনলো, সেটা দিয়ে মোবাইলে রিচার্জ করলো, করে রিলটা করতে হবে, ওইটুকুন টাকাটা সে আগে জোগাড় করে নিচ্ছে। তারপরে তার জীবনের আর কোনো মানে অন্য ইচ্ছে যে আরো কাজ, চাহিদা পাল্টে যাচ্ছে, চাহিদা পাল্টে যাচ্ছে। বাঁচার রসদ যেটা আমরা মনে করি সেগুলো আর রসদ নেই। এখন রসদ শুধু হচ্ছে মোবাইলটাকে কিভাবে রিচার্জ করব, আমার নেট যাতে অন থাকে, আমি যাতে রিলস করতে পারি। কি মারাত্মক। আগে ইনকাম করতো যে আমাকে বলতো যে আমার বাড়িতে টাকা পাঠাতে, ছোট ছোট ভাই বোন পড়াশোনা করে, বাবা আছেন, মা আছেন, টাকা পাঠাবো দিদি, টাকা পাঠিয়ে দিতাম আমি। এখন বাবা মা, বাড়ির লোক, বাড়ির দায়িত্ব কমে গেছে। এখন ব্যাপারটা হয়েছে আমার একটা দামি মোবাইল আছে, সেটা রিচার্জ হবে, সেটার একদম সমস্ত কিছু ঠিক নেটওয়ার্ক সব চলবে। আর ওরা বেশি জানে, ধরো কোনো জোনে গেল, আমাদের কিন্তু মনে থাকে না সেই হোটেল থেকে কিংবা জায়গা থেকে একটা ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নেওয়া। আমার হোটেলের রেগুলারলি পাসওয়ার্ড চেঞ্জ করতে এভরি ডে, কেননা ওরা ওয়াইফাই পাসওয়ার্ডটা অ্যাক্সেস করে, গেস্টরা অ্যাক্সেস করে, কেন সেটা আমাদের ফ্যাসিলিটি দিতেই হয়, সেই জন্য আমরা দিই ফ্যাসিলিটিটা। কিন্তু আমাদের যারা হাউসকিপিং স্টাফ, যারা ক্লিনিং করছে, যারা ফ্রন্ট অফিসে আছে, এরা সবাই ওয়াইফাই পাসওয়ার্ডটা আগেই অ্যাক্সেস করে নেয়। এরা ডাউনলোড করে নিচ্ছে, রিলগুলো কন্টিনিউয়াস দেখছে, তারপরেই তারা যখন আফটার ডিউটি সেজে গুজে বেরোচ্ছে তারপরেই রিল করছে। এবার এমন একটা সোফাতে বসে কিংবা এমন একটা জায়গায় কিংবা আমার ড্রয়িং রুমে বসে রিল করছে। এবার যে দেখছে সে তো ভাবছে এটা ওরই বাড়ি, সুতরাং সেইভাবেই মিথ্যাচার, বড্ড বেশি মিথ্যাচার ভরে যাচ্ছে জীবনে। আমরা বড্ড একটা প্রয়োজনীয় বিতর্কের মাঝখানে চলে এসেছি। একটা ছোট্ট ব্রেক নিতেই তো হয়, কোথাও যাবেন না, শিগগিরই আসছি সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। হ্যাঁ, আমাদের আলোচনা প্রায় শেষের পথে, কারণ সত্যি এমন এমন বিষয়ের আলোচনা জোর করে না থামালে থামবে না। আচ্ছা, একটা খুব জানতে ইচ্ছে করছে আমার, ধরো যদি এমন হয়, 4 জনকেই বলছি, আমরাও তো রিলস দেখি, তা নাহলে আর খারাপ ভালো বুঝছি কি করে? এবং ওই যে কথাটা তুমি বললে যে ভালো নেই এমন তো না, ভালোর আশায় দেখি। যদি আমি জিজ্ঞেস করি যে কোন ধরনের রিলস সবচেয়ে বেশি পীড়া দেয়, সবচেয়ে বেশি, মানে যেটাকে নেওয়া যায় না, কি বলবে? আমি সবাইকে তোমার কাছে আসি, সুচন্দ্রা। আমি যেটা বলছি, একটা দেখায় এটা মানে খুব খাওয়ার কিছু দেখায়, মানে সে রান্না করা না, রান্না না, খাচ্ছে হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, ঠিক এইভাবে 10 মানে প্রায় 50টা ডিম, মাংস টাংস। কিন্তু এটা আমি কেন বারণ করছি দেখাতে না, আমার পার্সোনালি যদি কেউ বলে, সে কারণটা হচ্ছে যে এরকম হয়নি, অনেকেই রিলস দেখছে, তারা হয়তো সেদিনকে হয়তো কোনোভাবে সেই খাবারটা, কেন একটু অল্প খাবারও কিছু পায়নি, সেই জায়গায় তার একটা মেন্টালি এফেক্ট করছে। এবার তার নেগেটিভিটিটা হয়তো অন্য কোনোভাবে সে ওটা জোগাড় করার চেষ্টা করছে, বা সেদিনকে হয়তো তার বাড়িতে নেই, তখন তো বাবা মা বা অন্যদের তাকে ডিস্টার্ব করছে, বাট কেউ ওই খাবারটা আমার দেখছি, ওই অনেক সময় হয় না কি, খাওয়াটাই কেন একটা বিশ্রী ভাবে, হ্যাঁ, সে হাউ হাউ করে সে খাওয়া একটা। আচ্ছা, শুধু তাই না, এই পয়েন্টটা যখন উঠলো, আমি এমন খবরও পেয়েছি এই খাবারের রিলসগুলো করতে গিয়ে 1-2 জন মারাও গেছেন। একটা বাচ্চার খবর আমি পেয়েছি, মানে তার 24-25 বছর বয়স, আমাদের কাছে সে তো বাচ্চাই, কত গরম চা খেতে পারো, করতে গিয়ে খাদ্যনালী পুড়ে গিয়ে সে মারা গেছে, গলায় খাবার আটকে মারা গেছে। তবু এমন রিলস বানানোয় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। কি বিচ্ছিরি ভাবে খায় না, এরকম করে বিচ্ছিরি, এতখানি হাঁ করে সে একটা ফুচকা খাওয়া দেখেছিলাম, একটা ফুচকার ভেতর একটা গোটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, আচ্ছা, এইটা যে খাচ্ছে এটা তো তার শারীরবৃত্তীয় কারণেও ক্ষতি, তো সেটা তাকে কেউ অন্তত হাত ধরে আটকাচ্ছেও না,
কি এটা করো না বাবা, একজন তো কেউ আছে যে তুলছে, হ্যাঁ তো তার কি আত্মীয় স্বজন কেউ নেই যে ওর হাত দুটো ধরে বলবে এটা করিস না, এটা তোর ক্ষতি হবে? বলো তুমি, তোমার কোনগুলো সবচেয়ে খারাপ লাগে? মানে এটা আমরা আপনাদের সঙ্গে কতটা মেলে একটু মিলিয়ে দেখতে বলছি। এটা তো খারাপের দিক ভীষণ, যেটা খাবারের কথা। কোন ধরনের রিলস সব থেকে পীড়া দেয় চোখকে এবং মনকে? আমার চোখকে বা মনকে ভীষণভাবে পীড়া দেয় যখন আমি মানে বুঝতে পারি কিছু চেনা মেয়েরাও হোক, মানে ঠিক তারা কি করছে এই ইনস্টাতে। আমি প্রথম দেখলাম ভীষণ ভালো, কি ভালো অভিনয় জানে, বেশ ভালো লাগলো। হ্যাঁ, তারপরে দেখলাম সে বুঝে গেল যে ইনস্টাতে যদি আমার ফলোয়ার বাড়ে তাহলে আমি কাজ পাবো। তখন তার পোশাকটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে আমি রিলসটা খুললাম, দেখে আমি ওটা ঘুরিয়ে দিলাম। মানে এত খারাপ লেগেছে, কারণ সে আমার খুব জানা এবং তার ব্যবহার সে কিন্তু ভীষণ ভালো, কিন্তু আস্তে আস্তে মানসিকতা কোথায় গিয়ে পৌঁছলো তার। মানে আমি প্রথম দেখলাম আর আজ তাকে যখন আমি দেখছি অভিনয়ের দিকে মন কতটা আছে আমার যথেষ্ট এখন সন্দেহ হয়। আমি এখনো তাকে দেখি, রেগুলার দেখছি, কিন্তু আজ আর সেই মনটা নেই। আজ মনটা একটা দিকেই আছে, আমাকে হচ্ছে রিলস করতে হবে এবং যত রকমের অন্য পোশাক আছে করলে পরে হয়তো আমার ফলোয়ার্স বাড়তে থাকবে বা আমি কোনো কোথাও থেকে ভালো কাজের ডাক পাবো। এই লোভটা, এই আশাতে সে নিজেকে একেবারে বদলে ফেলেছে। আর এই চেনা মানুষগুলোকে যখন অচেনা লাগে আমার সত্যি খুব খারাপ লাগে। ঠিক কথা, ঠিক কথা। আমার তো মানে এই রিলসের ব্যাপারটা আমি আমার চোখের সামনে ট্রেনের ঘটনাটা বলেছিলাম, আমি দেখছি তার বাড়ির লোক তাকে সাপোর্ট দিচ্ছে। এটা আমার কাছে খুব পেইনফুল হয়েছিল যে আমরা কি করে পারবো, আমার মেয়ে যদি ভুল কাজ করে আমি তো থাকতে পারবো না, আমি সেখানে ঝাঁপিয়ে গিয়ে ধরবো, কিন্তু সেটা তো তা নয়। তারপরে যখন দুর্ঘটনার কিছু রিলস হচ্ছে তুলছে, সেগুলোই সব যখন ছবি তুলে ছটফট করছে, মানে পাগলের মতো করছে মানুষজন, তাকে তুলে নিয়ে কোথাও হসপিটাল যাওয়া বা তাকে জল দেওয়া, সেটা না করে সেটাকেই শুধু দুর্ঘটনা কেন, মানে ধরো কারোর উপর টর্চার করা হচ্ছে, তাকে না আটকে রিলস তোলা হচ্ছে, এগুলো আমি একদম নিতে পারি, ভীষণ কষ্ট। অশালীন যখন ভাষা হয়ে যায় না, অশালীন ভাষা, কদর্য অঙ্গভঙ্গি, কদর্য হাবভাব, যেটা সমাজের, আমরা যারা সমাজে আছি সবাই তো দেখছে এটা, তাদের পক্ষে মেনে নেওয়াটা খুব, মানে আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি যে এখন ভাষার কোনো, মানে বাড়িতে আগে আমরা বাবা মার সামনে একটা খারাপ ভাষা বলতে 10 বার মানে আমরা থাপ্পড় খেয়ে যেতাম, কিন্তু এখন জিনিসটা তো ওপেন, অন এয়ার অ্যান্ড অন ক্যামেরা। তো তখন যা ভাষা বলছে, যা অশালীন, যা কদর্য অঙ্গভঙ্গি, সবটাই মেনে নিতে গেলে না, মানে নিজেকে কোনোভাবে জাহির করতে হবে, নিজেকে ফোকাসে আনতে হবে। ফোকাসে আনতে করা যায় না, জানি না, অদ্ভুত ব্যাপার, এর তো সেন্সর করা উচিত। ঠিক বুঝি না, কিন্তু ফোকাসে আনার জন্য যে কোনো, আমার তো মনে হয় রিলের উপরেও সেন্সর করা, এবং বড্ড সস্তায়, বড্ড তাড়াহুড়ো হয়ে গেছে। মানে আমার ভেতরে কোনো ক্ষমতা থাক বা না থাক, আমার ভেতর কোনো ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা অর্জন করার আমার প্রয়োজন নেই, আমার সময় নেই, আমার ইচ্ছে নেই। সেটা এডুকেশনালি বলো, সেটা সামাজিক বলো, সেটা কালচারালি বলো, আমার ভেতর একটাই ক্ষমতা থাকতে হবে যে কত তাড়াতাড়ি আমি টাকা ইনকাম করতে পারছি, এবং সেটা ওই ভার্চুয়ালি। হ্যাঁ, এবং তার জন্য শুধু অন্যকে ফলো করে যাও, অন্য যেটা করছে আমি যেন তার থেকে বেটার করতে পারি, তাহলে ওই ফলোয়ার্স আমার কাছে চলে আসতে পারে। আর টাকা ইনকামটা না মানে একটা, মানে মনে হয় গাছের মাথায় একবারেই উঠে যাবে, এবং ওই টাকা ইনকামটা যে এত সহজে চলে আসছে বলে, এবার কেউ কেউ বলবেন সহজে একটা রিলস বানানো কত খরচা, কত কষ্ট, কত পরিশ্রম, জানো? হ্যাঁ ঠিক, একটা রিলস বানাতে অনেক খরচা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সময়। এটা অন্য কাজে লাগাও না, এবং সে কাজে লাগালে তোমার ইনকামটা তো তোমার একটা সময় তুমি বিনা আয়াসে আসবে ঘরে। তুমি নিজেকে শিক্ষিত করলে সেই শিক্ষাটা যখন তুমি কাজে লাগাবে, ইনকাম তোমার এমনি আসবে ঘরে। ইনকাম করাটা তো খুব ভালো, কিন্তু ইনকাম করতে গিয়ে যখন তুমি ব্যাকা পথ ধরছো, আগে আমরা ভাবতাম চুরি জোচ্চুরি, রাড়াহাজারি, খুন, এগুলো ব্যাকা পথ, কিন্তু এখন বুঝতে পারি ব্যাকা পথ জীবনের অলিতে গলিতে ছোট্টবেলা থেকে জাল বিছিয়ে দেওয়া হচ্ছে।
সেই জালে আপনার সন্তান সন্ততি এবং আপনি নিজে পা কি দেবেন, নাকি নিজের পা আটকে অন্যের পাটাকেও একটু ধরে বলবেন পা দিও না? ভাবনার বিচার, ভাবনার দায়িত্ব আপনাদের ওপর দিলাম। তোমাদের অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে খানিকটা সময় কাটাবার জন্য। এবার তো প্রায় আমরা শেষের পথে, তাহলে ছোট্ট কাজটা করে ফেলি। তোমাদের জন্য ছোট্ট একটি উপহার আছে আবরণের তরফে। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির ঐতিহ্যপূর্ণ শাড়ির সম্ভারের সঙ্গে নানা প্রাদেশিক শাড়ির বৈচিত্র্যপূর্ণ এবং সেই সঙ্গে আছে পুরুষদের অসাধারণ কালেকশন। সো আবরণ। সৃজিতা চলে এসছে আমাদের সঙ্গে নিয়ে ছোট্ট উপহার। আমাদের টিমে মিষ্টি মেয়ে এসেছে সৃজিতা। মন্দিরা তোমার জন্য, থ্যাংক ইউ। মানুষী দিয়ে তোমার জন্য। প্লিজ তোমরা প্লিজ বসো, দাঁড়াতে হবে না, প্লিজ বসো, দাঁড়াতে হবে না। নন্দিতার জন্য নিয়ে নাও, সুচন্দ্রার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর এরকমই থাকো, পাল্টে যেও না। তুমিও আমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ। আমাদের এরকম একটা মানে রিয়েলিস্টিক আলোচনার জন্য নেমন্তন্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুধু আমাকে না, আমাদের চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ। তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, এরকম একটা শো করার। এটা খুব প্রাসঙ্গিক একটা টপিক এটা। এবং আপনারাও ভালো থাকবেন সবাই। আর যেগুলো শুনলেন সেগুলো নিয়ে একটু ভাবুন। একজন পরিবার যদি গড্ডালিকায় পা ভাসানো একটু আটকে দেন, তাহলে দেখবেন আপনাদেরও ফলোয়ার আছে। কিসের ফলোয়ার? আটকে দেওয়ার ফলোয়ার। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার আগামী পর্বে নিয়ে আরো নতুন নতুন অতিথিদের। ততদিন অপেক্ষা করতে থাকুন। সেজন্য আমাদের অনুষ্ঠানের জন্য গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।